আসসালামু আলাইকুম গাইস, আমি ইব্রাহিম খলিল আজকে আপনাদের সামনে নতুন এক ভিডিও নিয়ে আসলাম। আমার আজকের এই ভিডিওটা হচ্ছে মাইক্রোসফট অফিস প্রোগ্রামের একটি জনপ্রিয় অ্যাপ্লিকেশন মাইক্রোসফট ওয়ার্ড এর বাংলা টিউটোরিয়াল নিয়ে। আজকে এই টিউটোরিয়ালের প্রথম পার্ট। এই পার্টে দেখবেন কিভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করব এবং এর ফাইল মেনু ও হোম মেনু নিয়ে কিভাবে কাজ করব। তার আগে সাধারণভাবে জেনে নেই মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে। মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে এমন একটি ওয়ার্ড প্রসেসর যার মাধ্যমে সকল প্রকার লেখালেখির কাজ খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে করা যায়। আজকের এই ভিডিওতে মাইক্রোসফট ওয়ার্ড এর ফাইল মেনু ও হোম মেনু এর সকল কাজ স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে। আপনি যদি ভিডিওটি দেখে সাথে সাথে প্র্যাকটিস করেন তাহলে সহজেই মাইক্রোসফট ওয়ার্ড সম্পূর্ণ শিখে এর বস হয়ে যেতে পারেন। ওয়ার্ড ভালো করে শিখতে পারলে এক্সেল, পাওয়ার পয়েন্ট ও আদার্স সকল অ্যাপ্লিকেশনই খুব সহজেই অল্পতেই শিখতে পারবেন। ভিডিওটি এমনভাবে বিশ্লেষণ সহকারে করা হয়েছে যাতে আপনার বুঝতে সুবিধা হয়, তাই ভিডিওটি একটু বড় হয়েছে। যদি ভালোভাবে শিখতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি বারবার দেখবেন এবং প্র্যাকটিস করবেন, কারণ প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। তাহলে চলুন শুরু করা যাক মাইক্রোসফট ওয়ার্ড 2013 এর বাংলা টিউটোরিয়াল এর প্রথম পার্ট। মাইক্রোসফট ওয়ার্ড শিখতে হলে প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে হবে। তো মাইক্রোসফট ওয়ার্ড তিনটি ভাবে ওপেন করা যায়। তার মধ্যে একটি হলো আমাদের কম্পিউটারে যে স্টার্ট বাটন আছে সেটি ক্লিক করতে হবে। ক্লিক করার পরে অ্যাপ্লিকেশনগুলোর নিচের দিকে যেতে হবে। গেলে এখানে মাইক্রোসফট অফিস 2013 দেয়া আছে। আপনারা যদি 2007 বা 2016 বা অন্য কোনো ভার্সন ইউজ করে থাকেন তো এখানে সেই ভার্সনটি পাবেন। তারপর সেখানে ক্লিক করবেন। ক্লিক করলে নিচের দিকে নামটি দেখতে পারবেন ওয়ার্ড 2013। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ওয়ার্ক পেজটি ওপেন হচ্ছে। এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হয়ে যাবে। তারপরের ধাপটি হলো আপনাদের যে সার্চ বাটন আছে, সার্চ বাটন ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে লিখবেন ওয়ার্ড। ওয়ার্ড লেখার পরে সর্বপ্রথম যে অ্যাপসটি আসবে সেটি হলো মাইক্রোসফট ওয়ার্ড 2013। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবারও সেই ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ওয়ার্ড পেজটি ওপেন হয়ে যাবে। এরপর তৃতীয় ধাপটি হলো আপনি আপনার কম্পিউটারের ডেস্কটপ বা যে কোনো ফোল্ডার বা যে কোনো ফাইলে মাউসটি রেখে তার রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করলে এখানে যেই নিউ অপশনটি আছে এই অপশনটি এখানে মাউস রাখলে আপনারা এখানে দেখতে পাবেন অনেকগুলো অ্যাপ্লিকেশন। এখানে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট নামে যেই অ্যাপ্লিকেশনটি আছে সেটি ক্লিক করবেন। ক্লিক করলে নতুন একটি ডকুমেন্টের পেজ ওপেন হবে। তো আপনি চাইলে এটির নাম চেঞ্জ করতে পারেন অথবা সরাসরি এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে মাইক্রোসফট ওয়ার্ডের ইন্টারফেস চালু হয়ে যাবে। এই ধাপে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করলে আপনার পেজটি সরাসরি সেভ হয়ে যাবে। অন্য যেই দুটি ধাপ আছে সেই ধাপগুলোতে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করলে পরে সেভ করতে পারবেন। মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করার জন্য প্রথমে আমাদের পরিচিত হতে হবে ওয়ার্ডের উইন্ডো এর সাথে। আমরা ওয়ার্ডের যে অংশে লেখালেখির কাজ করি তা হলো ওয়ার্ক এরিয়া বা ডকুমেন্ট এরিয়া। সবার উপরে প্রোগ্রামের নাম এবং ডকুমেন্টের নাম সহ যে বারটি আছে তা হলো টাইটেল বার। টাইটেল বারের বাম কর্নারে যে আইকনটি আছে এটি হলো ডকুমেন্ট শর্টকাট বাটন। ডকুমেন্ট শর্টকাট বাটনের পাশে আছে কুইক অ্যাক্সেস টুলবার। কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে আছে সেভ। এর মাধ্যমে আমরা আমাদের ফাইল সেভ করে নিতে পারি। এর কিবোর্ড শর্টকাট হলো Ctrl+S। সেভ এর পাশেই আছে আনডু টাইপিং বাটন, অর্থাৎ আমরা যদি আমাদের ওয়ার্ক এরিয়ার মধ্যে কোনো কিছু লিখে থাকি তো এই লেখাটি আনডু করার জন্য আমরা এই আনডু বাটন ক্লিক করতে পারি। আনডু এর কিবোর্ড শর্টকাট হলো Ctrl+Z। আনডু এর পাশে আছে রিডো টাইপিং। রিডো টাইপিং এর কাজ হলো আমরা যদি কোনো কিছু আনডু করে থাকি সেটিকে আবার রিডো করার জন্য এটা ব্যবহার করা হয়। যেমন আমি আমার এখানে রিডো ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমার সেই আগের লেখাটি আবার চলে আসলো। রিডো এর কিবোর্ড শর্টকাট হলো Ctrl+Y। টাইটেল বার এর ডান পাশের কর্নারে আছে ক্লোজ বাটন। এই ক্লোজ বাটনের মাধ্যমে আমরা আমাদের ডকুমেন্টটি ক্লোজ করে দিতে পারি। ক্লোজ এর পাশেই আছে ম্যাক্সিমাইজ বা রিস্টোর ডাউন বাটন। এটির কাজ হলো আমরা যদি এটি একবার ক্লিক করি তো এটি রিস্টোর হবে, আবার যদি আমরা এটি ক্লিক করি তো এটি ম্যাক্সিমাইজ হয়ে যাবে। ম্যাক্সিমাইজ এর পাশেই আছে মিনিমাইজ বাটন। মিনিমাইজ বাটনে ক্লিক করলে আমাদের এই ওয়ার্ড ডকুমেন্টটি সম্পূর্ণ মিনিমাইজ হয়ে যাবে। দেখুন এটি মিনিমাইজ হয়ে গেল। তারপর আমি যদি আবার এখানে ক্লিক করি তো এটি আমার আবার পূর্বের অবস্থায় চলে আসলো। মিনিমাইজ বাটনের পাশে আছে রিবন ডিসপ্লে অপশন, অর্থাৎ এই অপশনের মাধ্যমে আপনি আপনার রিবনে কি কি ডিসপ্লে করবেন বা করবেন না সেগুলো দেখতে পারেন। রিবন ডিসপ্লে অপশনের পাশে আছে হেল্প বাটন। এখানে ক্লিক করার মাধ্যমে আমরা আমাদের মাইক্রোসফটের কাছ থেকে বিভিন্ন কিছুর হেল্প নিতে পারি। টাইটেল বারের নিচে যে বাটনগুলো আছে তাকে আমরা মেনু বার বা ট্যাবস বলি। মেনু বার বা ট্যাবস এর নিচে আছে রিবন। রিবন দুটি বস্তুর সমন্বয় হয়। কমান্ড আইকনের যে বক্সটি আছে সেটি হলো স্ট্যান্ডার্ড টুল বার, আরেকটি হচ্ছে ওয়ার্ড এর স্টাইলস। তার পাশেই আছে এডিটিং অপশন। এডিটিং অপশনের মধ্যে আছে ফাইন্ড, রিপ্লেস এবং সিলেক্ট। রিবনের নিচে আছে রুলার।
রুলার ওয়ার্ক এরিয়ার বাম পাশেও আছে একটি। ওয়ার্ক এরিয়ার মাঝে যে বস্তুটি মিটমিট করে জ্বলছে তাকে আমরা ইনসারশন পয়েন্ট বলি অথবা কার্সর বলি। ওয়ার্ক এরিয়ার ডান পাশে আছে ভার্টিক্যাল স্ক্রল বার। এই স্ক্রল বারের মাধ্যমে পেজটিকে আপ ডাউন করা যায়। আমরা আমাদের ভিউর জুম যদি বাড়িয়ে দেই তো আমরা নিচেও একটি স্ক্রল বার দেখতে পারবো। এটি হলো হরাইজন্টাল স্ক্রল বার। আমাদের উইন্ডো এর নিচে বাম পাশে আছে স্ট্যাটাস বার। এই স্ট্যাটাস বারে আমরা দেখতে পারবো পেজের নাম্বার এবং কতগুলো ওয়ার্ড আমাদের এখানে ব্যবহৃত হয়েছে। নিচে একেবারে ডান পাশে আছে জুম স্লাইডার। এই জুম স্লাইডারের মাধ্যমে আমরা আমাদের ওয়ার্ক এরিয়ার জুম বাড়াতে এবং কমাতে পারি। তার পাশে আছে ভিউ বাটন, অর্থাৎ আমাদের ওয়ার্ক এরিয়াকে আমরা কিভাবে দেখব। এখানে রিড মুড আছে, প্রিন্ট লেআউট আছে এবং ওয়েব লেআউট আছে। এতক্ষণ আমাদের এমএস ওয়ার্ড এর উইন্ডো এর পরিচিতিটা বিশ্লেষণ সহ জানলাম। এখন আমরা এমএস ওয়ার্ড এর সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টে চলে যাব। মেনু বা ট্যাবস এর সর্বপ্রথম যে অপশনটি আছে সেটি হলো ফাইল। আপনি যদি ফাইলে ক্লিক করেন প্রথমে ইনফো দেখতে পারবেন। ইনফো এর প্রথম যে অপশনটি আছে সেটি হলো প্রোটেক্ট ডকুমেন্ট। এখানে ক্লিক করলে কতগুলো অপশন আসতেছে, তার মধ্যে প্রথম যে অপশনটি আছে তা হলো মার্ক অ্যাজ ফাইনাল। এর মাধ্যমে আমরা আমাদের ডকুমেন্টের এডিটিং যখন কমপ্লিট হয়ে যায় তখন ফাইনাল হিসেবে মার্ক করতে পারি। ফাইনাল মার্ক করলে আপনার ডকুমেন্টটি শুধুমাত্র রিড অনলি হিসেবে থাকবে। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা মার্ক অ্যাজ ফাইনাল করব। আমরা আমাদের এই ডকুমেন্টটি ফাইনাল হিসেবে মার্ক করতে যাচ্ছি। তো এখানে ফাইলে ক্লিক করলাম, ক্লিক করার পর প্রোটেক্ট ডকুমেন্টে ক্লিক করলাম, মার্ক অ্যাজ ফাইনাল ক্লিক করলাম। ক্লিক করার পর একটি ডায়ালগ বক্স আসবে। এখানে আপনার ফাইলটি মার্ক করার আগে সেভ করে নিতে বলতেছে। তো আমি এটি ওকে ক্লিক করলাম। ক্লিক করার পরে দ্বিতীয় যে ডায়ালগ বক্স আসছে এটিতে আমি ওকে ক্লিক করব। করার পরে আমার ফাইলটি ফাইনাল হিসেবে মার্ক হয়ে গেল। এখন দেখি আমি এখানে কোনো ধরনের এডিটিং করতে পারছি না, যেহেতু এটি রিড অনলি হিসেবে আছে আমি শুধু এটি পড়তে পারবো। তারপরেও এডিটিং করার প্রয়োজন পড়ে তাহলে এখানে ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করে ইনফো এর প্রথম যে অপশন প্রোটেক্ট ডকুমেন্ট এখানে ক্লিক করব। করার পরে মার্ক অ্যাজ ফাইনাল ক্লিক করব। করার সাথে সাথে দেখুন সেভ অপশনটি অ্যাক্টিভ হয়ে গেল এবং আমার মার্ক অ্যাজ ফাইনাল অপশনটি চলে গেল। এখন আমি এখানে এডিট করতে পারবো। আমি এখানে এডিট করলাম। মার্ক অ্যাজ ফাইনালের পরে আছে ইনসাইড উইথ পাসওয়ার্ড। এই অপশনের মাধ্যমে আমরা আমাদের ডকুমেন্টটি পাসওয়ার্ড দ্বারা প্রোটেক্ট করে রাখতে পারবো। চলুন দেখে নেই কিভাবে আমরা পাসওয়ার্ড দ্বারা প্রোটেক্ট করব। সেজন্য ইনসাইড উইথ পাসওয়ার্ডে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে প্রথম যে ডায়ালগ বক্সটি আসতেছে আমি পাসওয়ার্ড দিলাম, দেওয়ার পরে ওকে ক্লিক করলাম। ওকে ক্লিক করার সাথে সাথে এখানে আরেকটি বক্স চলে আসলো। এখানেও সেই একই পাসওয়ার্ড দিতে হবে। আমি একই পাসওয়ার্ড দিলাম, দেওয়ার পরে ওকে ক্লিক করলাম। করার পরে দেখুন আমার ফাইলটি পাসওয়ার্ড দ্বারা প্রোটেক্ট হয়ে গেল। আমি ফাইলটি সেভ করলাম, সেভ করে ফাইলটি ক্লোজ করে দিচ্ছি। এখন আবার ফাইলটি ওপেন করতে গেলে দেখবো আমরা পাসওয়ার্ড প্রয়োজন পড়তেছে। আমি ফাইলে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এখানে ওপেনের জন্য পাসওয়ার্ড চাচ্ছে তারা। তো আমি এখানে আমার সেই পাসওয়ার্ডটি দিলাম, দেওয়ার পরে ওকে ক্লিক করলাম। এখন আমার ফাইলটি ওপেন হয়ে গেল। আমি যদি পাসওয়ার্ড বন্ধ করতে চাই তাহলে এখানে আবার ফাইলে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে প্রোটেক্ট ডকুমেন্টে ক্লিক করতে হবে। তারপর ইনসাইড উইথ পাসওয়ার্ড ক্লিক করে আপনার দেওয়া পাসওয়ার্ডটি ডিলিট করতে হবে। আমি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে ডিলিট করে দিলাম। দেওয়ার পরে ওকে ক্লিক করলাম। আমার এখন পাসওয়ার্ডটি বন্ধ হয়ে গেল। প্রোটেক্ট ডকুমেন্টের পরের অপশনটি হলো রাস্ট্রিক্ট এডিটিং। এই রাস্ট্রিক্ট এডিটিং এর দ্বারা আপনি আপনার ফাইলটি অন্য কারোর মাধ্যমে এডিটিং করা থেকে বিরত রাখতে পারেন। দেখুন কিভাবে আমরা রাস্ট্রিক্ট এডিটিং করব। রাস্ট্রিক্ট এডিটিং এ ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার ওয়ার্ক এরিয়ার ডান পাশে একটি বক্স চলে আসলো রাস্ট্রিক্ট এডিটিং এর। এখানে এক নাম্বার আছে ফরম্যাটিং রাস্ট্রিকশন। এখানে ক্লিক করব। ক্লিক করার পর দ্বিতীয়ত আছে এডিটিং রাস্ট্রিকশন। ক্লিক করব। এরপর 3 নাম্বার যে অপশন আছে স্টার্ট এনফোর্সমেন্ট, এখানে ইয়েস করব। দুটি বক্সের মধ্যে একই পাসওয়ার্ড হতে হবে। আমি পাসওয়ার্ড দিচ্ছি, তারপর আমি ওকে করব। ওকে করার সাথে সাথে আমার এই ডকুমেন্টটি রাস্ট্রিক্ট এডিটিং হয়ে গেল। আমি এখানে কোনো প্রকার এডিটিং এখন আর করতে পারবো না, কারণ ফাইলটি লক হয়ে গেছে। আপনারা দেখতে পারেন এখানে নিচে লেখা আছে ফাইল লক হয়ে গেল। যদি আপনি পরবর্তীতে আবার সেই ফাইলটি এডিট করতে চান তো ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রোটেক্ট ডকুমেন্ট রাস্ট্রিক্ট এডিটিং ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ওয়ার্ক এরিয়া ডান পাশে যে বক্সটি আছে তার একেবারে নিচে স্টপ প্রোটেকশন লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার পাসওয়ার্ডটি দিবেন, দেওয়ার পর ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করার পরে এই বক্সটির মধ্যে প্রথম যেই সিলেকশনটি আছে তা ডিসিলেক্ট করবেন, তারপরে দ্বিতীয় সিলেকশনটি ডিসিলেক্ট করবেন, করার পরে ক্লোজ করে দিবেন। ক্লোজ করার সাথে সাথে দেখুন আমি আমার ওয়ার্ক এরিয়ার মধ্যে এডিট করতে পারছি। প্রোটেক্ট ডকুমেন্টের পরের যে দুটি অপশন আছে এই দুটি অপশন ব্যবহার করার জন্য আপনার অ্যাডভান্স কিছু সফটওয়্যার লাগবে। তো আমি আর এগুলো দেখালাম না, কারণ প্রথম তিনটি হলো সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের ফাইলের ক্ষেত্রে, তাই প্রথম তিনটি দেখালাম। প্রোটেক্ট ডকুমেন্টের পরের যে অপশন আছে তা হলো ইন্সপেক্ট ডকুমেন্ট। ইন্সপেক্ট ডকুমেন্টে ক্লিক করলে আমরা আরো তিনটি অপশন দেখতে পাচ্ছি। তার মধ্যে প্রথম যে অপশনটি হলো তা হলো ইন্সপেক্ট ডকুমেন্ট। ইন্সপেক্ট ডকুমেন্টে ক্লিক করলে আমরা আমাদের ডকুমেন্টের হিডেন কোনো টেক্সট বা কোনো অবজেক্ট থাকলে আমরা সেগুলো ডিলিট করতে পারবো। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা ইন্সপেক্ট ডকুমেন্টের কাজটি করব। দেখে গেলাম। প্রথমে আমি আমার ডকুমেন্টের কিছু অংশ সিলেক্ট করব। সিলেক্ট করে ফ্রন্টের ডান পাশের কর্নারে একটি অ্যারো চিহ্ন আছে, আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে হিডেন এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ওকে ক্লিক করব। সাথে সাথে আমার সিলেক্ট করা ডকুমেন্টের অংশটুকু হিডেন হয়ে গেল। তো আমি এখানে যাচ্ছি এই হিডেন অংশটুকু ডিলিট করব। তার জন্য আমাকে ফাইলে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে ইনফো এর
দ্বিতীয় অপশন ইন্সপেক্ট ডকুমেন্টের প্রথম যে অপশনটি আছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে ইয়েস ক্লিক করব। যে ডায়লগ বক্স আসবে সেখানে সবগুলো ডিসিলেক্ট করে শুধুমাত্র হিডেন টেক্সটে সিলেক্ট করে রাখবো। রাখার পরে ইন্সপেক্ট ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখুন যে হিডেন টেক্সটটুকু আছে তা এখানে শো করতেছে। তো আমি চাইলে এটি রিমুভ করতে পারবো। আমি রিমুভ অল ক্লিক করলে এটি রিমুভ হয়ে যাবে। দেখুন আমার হিডেন টেক্সটটি রিমুভ হয়ে গেল। ইন্সপেক্ট ডকুমেন্টের পরে আছে চেক অ্যাক্সেসিবিলিটি। এই অপশনটি দ্বারা আমি আমার ডকুমেন্টটি যে পড়বে তার জন্য পড়াতে কোনো কষ্ট না হয় সেই সমস্যাগুলো চেক করতে পারবো এবং তা কিভাবে ফিক্স করা যায় তা দেখতে পারবো। অ্যাক্সেসিবিলিটি চেক করার জন্য এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখুন আমার ওয়ার্ক এরিয়ার ডান পাশে অ্যাক্সেসিবিলিটি চেকার নামে একটি বক্স চলে আসছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এরর, কোন কোন এরর আছে সেই এরর গুলো আমি এখানে সিলেক্ট করলে সেই এরর গুলো আমাকে শো করবে এবং তা কিভাবে ফিক্স করব তা এখানে লেখা থাকবে। তো দেখুন দিস ডকুমেন্টস, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এরর গুলো শো করতেছে। আমি চাইলে এই এরর গুলো কি জন্য ফিক্স করবো তা জেনে নিয়ে এটা ফিক্স করে নিতে পারবো। 22 ক্যারেক্টার এখানে আমি প্রথমে ক্লিক করলাম। দেখুন আমার এখানে 22টা ক্যারেক্টারের গ্যাপ রয়ে গেল। এই গ্যাপটি শুধু আছে, তো এর জন্য যে পড়বে তার একটু ডিস্টার্ব হবে। এখানে অ্যাক্সেসিবিলিটি চেকার আমাকে বলতেছে এটি ডিলিট করে নিতে, আমি ডিলিট করে নিচ্ছি। তারপর দেখুন আমার এখানে অপশনটি ক্লিয়ার হয়ে গেল। এভাবে আপনারা আপনার ডকুমেন্টটি যে পড়বে তার কাছে সহজসাধ্য করার জন্য কি সমস্যাগুলো দূর করা লাগবে তা দেখতে পারবেন অ্যাক্সেসিবিলিটি চেকারের মাধ্যমে। ইন্সপেক্ট ডকুমেন্টের পরের অপশন হলো চেক কম্পিটিবিলিটি। এই অপশনের মাধ্যমে আপনি আপনার ডকুমেন্টটি কোনো নতুন ভার্সনের জন্য তৈরি করতে পারেন অথবা চেক করে নিতে পারেন সেই ভার্সনে এটা চলবে কিনা। ইনফো এর পরে যে অপশন আছে তা হলো ভার্সন। এর মাধ্যমে আমরা আমাদের কোনো ফাইল সেভ করা ছাড়া যদি ক্লোজ করে দেই তো এখানে এই ফাইলগুলো দেখতে পারবো। এটা দেখার জন্য এখানে ক্লিক করতে হবে ম্যানেজ ভার্সন। এখানে ক্লিক করার পরে রিকভার আনসেভ ডকুমেন্ট এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের কোনো আনসেভ ডকুমেন্ট থাকলে তা এখানে দেখাবে। আমার এখানে আনসেভ কোনো ডকুমেন্ট নাই, তাই এখানে দেখা নাই। যদি আনসেভ ডকুমেন্ট থাকে তো সেই ডকুমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি চাইলে সেই ডকুমেন্টটি আবার সেভ করে নিতে পারেন। ইনফো এর মধ্যে এরপরে আছে প্রপার্টিজ। এই অপশনে আপনি আপনার ডকুমেন্টের বিভিন্ন কিছু চেক করে নিতে পারেন, যেমন এর সাইজ, পেজ, ওয়ার্ড সংখ্যা, টোটাল এডিটিং টাইম, বিভিন্ন টাইটেল, ট্যাগ, কমেন্ট ইত্যাদি। ফাইল মেনু এর পরের যে অপশনটি আছে তা হলো নিউ। এই অপশনের মাধ্যমে আমরা চাইলে নতুন কোনো ব্ল্যাঙ্ক ডকুমেন্ট বা নতুন কোনো টেমপ্লেট ওপেন করতে পারবো। দেখুন নিউতে ক্লিক করলাম। ক্লিক করার পরে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার এখানে একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট চলে আসলো। এর কিবোর্ড শর্টকাট হলো Ctrl+N। এছাড়া নিউ এর মাধ্যমে আপনারা চাইলে টেমপ্লেটের স্যাম্পল নিয়ে পরিবর্তন করে আপনি আপনার প্রয়োজন মতো টেমপ্লেটটি তৈরি করে নিতে পারবেন। সেজন্য যে কোনো একটি টেমপ্লেটে ক্লিক করবেন। ক্লিক করার পরে ক্রিয়েট ক্লিক করবেন। ফাইল মেনু এর পরের অপশন হলো ওপেন। এর মাধ্যমে আপনি আপনার কম্পিউটারের যে কোনো ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করে নিতে পারবেন। প্রথমে আছে রিসেন্ট ডকুমেন্ট। রিসেন্ট ডকুমেন্টে আপনার রিসেন্ট কোনো ডকুমেন্ট থাকলে সেটি দেখাবে এবং আপনি সেটি ওপেন করতে পারবেন। তারপর আছে অন ড্রাইভ পার্সোনাল। এটা অন ড্রাইভে কোনো ফাইল সেভ করা থাকলে সেখান থেকে আপনি আনতে পারবেন। এরপর আছে আপনার কম্পিউটার থেকে ব্রাউজ করে যে কোনো ফাইল ওপেন করতে পারবেন। যেমন আমি কম্পিউটারে ক্লিক করলাম। ক্লিক করার পর ব্রাউজ ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার এখান থেকে যে কোনো একটি ফাইল আমি সিলেক্ট করে ওপেন করলাম। দেখুন আমার এই ফাইলটি ওপেন হয়ে গেল। ওপেন এর কিবোর্ড শর্টকাট হলো Ctrl+O। এর পরে যে অপশনটি আছে তা হলো সেভ। সেভের মাধ্যমে আমরা আমাদের ফাইল সেভ করে নিতে পারবো। সেজন্য আমাদের সেভে ক্লিক করতে হবে। যেহেতু আমার এই ফাইলটি আগে থেকে সেভ করা ছিল, ক্লিক করার সাথে সাথে আমার নতুন কোনো এডিটিং থাকলে সেই এডিটিং সহ সেটি সেভ হয়ে যাবে। সেভ আমরা সরাসরি করতে পারি। এখানে কুইক অ্যাক্সেস ট্যাবের মধ্যে আমরা সেভের যে আইকন দেখতে পাচ্ছি এখানে ক্লিক করলেও সেভ হয়ে যাবে, অথবা আমরা কিবোর্ডের শর্টকাটের মাধ্যমে করতে পারবো। সেজন্য আমাদেরকে Ctrl+S ক্লিক করতে হবে। এরপরে যে অপশনটি আছে তা হলো সেভ অ্যাজ। সেভ অ্যাজ এর মাধ্যমে আমরা আমাদের ডকুমেন্ট নতুন করে সেভ করতে পারি, অথবা একই ডকুমেন্ট অন্য নামে অন্য কোনো এক্সটেনশনে সেভ করতে পারবো। সেভ অ্যাজ করার জন্য সেভ অ্যাজ ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার কম্পিউটার ক্লিক করে ব্রাউজ করবেন। ব্রাউজ করে আপনি যেখানে সেভ করতে চান সেখানে সিলেক্ট করে সেভ ক্লিক করবেন। সেভ ক্লিক করার সাথে সাথে আপনার ফাইলটি সেভ হয়ে যাবে। ফাইল মেনুর পরের যে অপশনটি আছে তা হলো প্রিন্ট। প্রিন্ট অপশনের মাধ্যমে আমরা আমাদের ডকুমেন্টটি প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করে নিতে পারবো। সেজন্য আমাদের একটি প্রিন্টারের কানেকশন থাকতে হবে। তারপরে আমরা এখানে আমাদের কতগুলো কপি লাগবে তা সিলেক্ট করে এখানে প্রিন্ট বাটনটি ক্লিক করব। তার সাথে সাথে আমার পেজটি প্রিন্ট হয়ে যাবে। প্রিন্টের কিবোর্ড শর্টকাট হলো Ctrl+P। প্রিন্টের পরের অপশন হলো শেয়ার। শেয়ারের মাধ্যমে আমি আমার এই ডকুমেন্টটি অন ড্রাইভে সেভ করে তারপর যে কোনো কারো কাছে শেয়ার করতে পারবো। সেজন্য আমাকে সেভ টু ক্লাউড এখানে ক্লিক করতে হবে। করার পরে ক্লাউডে সেভ করে সেই ডকুমেন্টটি আমি প্রয়োজনে যে কোনো কারো কাছে মেইলের মাধ্যমে বা যে কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করতে পারবো। শেয়ারের পরের অপশন হলো এক্সপোর্ট। এক্সপোর্টের মাধ্যমে আমরা আমাদের ডকুমেন্টটি PDF আকারে সেভ করে প্রিন্ট করতে পারবো, অথবা XPS ডকুমেন্ট হিসেবেও সেভ করে প্রিন্ট করে নিতে পারবো। ফাইল এক্সপোর্ট করার মাধ্যমে আপনার ফাইলটি ওয়েবে ভিউ করতে পারবে। এক্সপোর্ট এর পরের অপশন হলো ক্লোজ। ক্লোজের মাধ্যমে আমরা আমাদের ফাইলটি ক্লোজ করে নিতে পারবো।
এখানে ক্লিক করলে ফাইলটি ক্লোজ হয়ে গেল। এখন আমরা আলোচনা করব এমএস ওয়ার্ডের সর্বাধিক গুরুত্বপূর্ণ একটি ট্যাব সম্পর্কে, সেটি হলো হোম ট্যাব। এই হোম ট্যাবের কাজ শুধু এমএস ওয়ার্ড নয়, সকল ধরনের অফিসিয়াল অ্যাপ্লিকেশন বা গ্রাফিক্স অ্যাপ্লিকেশনের মধ্যেও ব্যবহৃত হয়। কথা না বাড়িয়ে হোম ট্যাবের প্রতিটি কমান্ড সম্পর্কে আমরা স্পষ্টভাবে জেনে নেই। হোম ট্যাবের সর্বপ্রথম যে অপশনটি আছে তা হলো একটি কেচি চিহ্ন বা কাট। এটি প্রথমে ইনঅ্যাক্টিভ থাকে। যদি আমি কোনো অংশ সিলেক্ট করি, সিলেক্ট করার পরে দেখব আমার এখানে কাট অপশনটি অ্যাক্টিভ হয়ে গেল। অ্যাক্টিভ হওয়ার পরে আমি কাট করলে এই অংশটুকু চলে গেল এবং এটা কপি আকারে জমা হয়ে রইল। কাট হওয়ার পরে আমি যদি পেস্টে ক্লিক করি তো সেই ডকুমেন্ট টেক্সটগুলো আমি আবার দেখতে পাবো। কাট এর কিবোর্ড শর্টকাট হলো Ctrl+X। কাটের পরে আছে পেস্ট অপশন। পেস্টের কাজ হলো আমার যে কোনো কপি করা বা কাট করা অংশটুকু আমি যে কোনো জায়গায় পেস্ট করে দিতে পারি। যেমন দেখুন আমি এখানে এই 3টি লাইন সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কপি করলাম। কপি করার পরে আমার কার্সরটি আমি এখানে রাখলাম, রেখে এখানে পেস্ট ক্লিক করলাম। পেস্ট ক্লিক করার সাথে সাথে আমার সেই সিলেক্ট করা অংশটুকু ডাবল হয়ে গেল। পেস্ট এর কিবোর্ড শর্টকাট হলো Ctrl+V। পেস্ট এর কিছু অ্যাডভান্স অপশন আছে, সেগুলো দেখতে হলে পেস্ট এর নিচে যে অ্যারো চিহ্ন আছে এই অ্যারোতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমরা এই পেস্টের অপশনগুলো দেখতে পাচ্ছি। তো আমরা এখান থেকে প্রথমে দেখতে পাচ্ছি কিপ সোর্স ফরম্যাটিং, অর্থাৎ যে সোর্স ফরম্যাটিং গুলো আছে সেই সোর্স ফরম্যাটিং সহ আপনার টেক্সট গুলো পেস্ট হবে। তারপরে অপশন আছে মার্জ ফরম্যাটিং, অর্থাৎ আপনার আগের ফরম্যাটটিকে মার্জ করে পরের ফরম্যাটটি রাখবে। তারপরে যে অপশন আছে সেটি হলো কিপ টেক্সট অনলি, অর্থাৎ এর মাধ্যমে পেস্ট করলে শুধুমাত্র টেক্সট গুলোই পেস্ট হবে। পেস্টের পরের অপশন হলো কপি। যে কোনো অংশটুকু সিলেক্ট করে আমরা কপি করতে পারি। কপি করার সুবিধা হলো আমরা সিলেক্ট করা অংশটুকু কপি করে বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারি। তবে একবার কপি করলে তা পূর্বের যে কপি অংশটুকু থাকে তা চলে যায়। যেমন দেখুন আমি এখানে কপি করলাম, কপি করার পরে এখানে কার্সর রেখে পেস্ট করলাম, পেস্ট হয়ে গেল। আমি আবার পরবর্তীতে এই অংশটুকু কপি করলাম, কপি করে এখানে কার্সর রেখে আমি পেস্ট দিলে পরের যেই কপি অংশটুকু সেটি চলে আসবে, আগের অংশটুকু থাকবে না। কপি এর কিবোর্ড শর্টকাট হলো Ctrl+C। এরপরে যে অপশন আছে তা হলো ফরম্যাট পেইন্টার। ফরম্যাট পেইন্টারের মাধ্যমে আমরা আমাদের যে কোনো টেক্সটের ফরম্যাট কপি করে অন্য টেক্সটের উপরে সেই একই ফরম্যাট দিতে পারবো। সেজন্য দেখুন আমি এখানে ঢাকা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটিকে বোল্ড করলাম, এর ফন্ট সাইজ 36 করে দিলাম, দেওয়ার পর নিচে আন্ডারলাইন দিলাম। তারপরে এখানে ঢাকা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ফরম্যাট পেইন্টার এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি সেই ফরম্যাটটি অন্য কোনো ওয়ার্ডের উপরে রাখলে ওই ওয়ার্ডটিও সেম হয়ে যাবে। যেমন আমি এখানে আনমডিফাইড এর মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে ঢাকা এর যে ফরম্যাট আছে সেই ফরম্যাটটি আনমডিফাইড এখানে চলে আসলো। ফরম্যাট প্রিন্টারের আরেকটি কাজ হলো আমার এখানে একবার পেস্ট করার পরে ফরম্যাট প্রিন্টারটি চলে গেছে। তো আমি যদি আবার সেই ঢাকা সিলেক্ট করি, সিলেক্ট করে ফরম্যাট প্রিন্টারের এখানে মাউস রেখে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পরে আমার এই ফরম্যাট প্রিন্টারটি যতক্ষণ পর্যন্ত আমি এখানে আবার না ক্লিক করব ততক্ষণ পর্যন্ত থেকে যাবে। তো দেখুন আমি এখানে দিতে ক্লিক করলাম, এখানে বাইতে ক্লিক করলাম, তারপর আমি লেক্স এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দায়ে ক্লিক করলাম, দেখুন প্রতিটি একই ফরম্যাট চলে আসতেছে। তো আমি আবার যদি চাই আমার এই ফরম্যাটটি এখন আর প্রয়োজন নাই, তো আমি এখানে ফরম্যাট প্রিন্টারে আবার ক্লিক করব। ক্লিক করার পরে আমার সেই ব্রাশের আইকনটি চলে যাবে। ফরম্যাট প্রিন্টারের পরে আছে ক্লিপবোর্ড। ক্লিপবোর্ডের ডান পাশে যেই অ্যারো চিহ্ন আছে এখানে ক্লিক করলে ক্লিপবোর্ডের একটি বক্স চলে আসবে। ক্লিপবোর্ডের কাজ হলো আমরা আমাদের যে অংশটুকু কপি করব, কপি করার পর প্রতিটি কপি এখানে ক্লিপবোর্ডের মধ্যে জমা হবে। যেমন আমি এখানে আনমডিফাইড এটি সিলেক্ট করলাম, সিলেক্ট করে কপি করলাম। কপি করার পর দেখুন আনমডিফাইড এটি চলে আসলো এখানে ক্লিপবোর্ডের মধ্যে। তারপর আমি হাইলি এই শব্দটি কপি করলাম, কপি করার পরে এই শব্দটি আমার এখানে ক্লিপবোর্ডের মধ্যে চলে আসলো। তো আমি এখন চাইলে ক্লিপবোর্ডের যে কোনো একটি কপি আমি পেস্ট করতে পারবো। তো দেখুন আমি মাউস সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে হাইলিতে ক্লিক করলাম, হাইলি চলে আসলো। আনমডিফাইডে ক্লিক করলাম, আনমডিফাইড চলে আসলো। দ্য হাইলি এনসোসিয়ালে ক্লিক করলাম, দ্য হাইলি এনসোসিয়াল চলে আসলো। এই হলো ক্লিপবোর্ডের কাজ। ক্লিপবোর্ডের মাধ্যমে প্রতিটি কপি আমরা দেখতে পারবো। নর্মাল কপি করলে শুধুমাত্র শেষ কপিটি থেকে যায়, আগে কপিগুলো চলে যায়। ক্লিপবোর্ডের পরে আছে ফন্ট। এই বক্সের মধ্যে যেই কাজগুলো করা হয় সেগুলো শুধুমাত্র ফন্টকে বিভিন্ন রূপ বা স্টাইল প্রদান করার জন্য। এর প্রথমে আছে ফন্টের টাইপ, অর্থাৎ কোন টাইপের ফন্ট আমি ইউজ করব সেটি। এখান থেকে আমি আমার মন মতো আমি যে কোনো একটি ফন্ট ব্যবহার করার জন্য চেঞ্জ করতে পারবো। তো সেজন্য আমাকে যে কোনো একটি অংশ সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পরে আমার ফন্ট টাইপে আমি সিলেক্ট করলাম, ফন্ট টাইপের অ্যারোতে সিলেক্ট করার পরে আমি যে কোনো স্টাইলের ফন্ট ব্যবহার করতে পারবো। দেখুন আমি এখানে এই ফন্টটি ইউজ করলাম, ফন্টটি আমার চেঞ্জ হয়ে গেল। এর কিবোর্ড শর্টকাট হলো Ctrl+C+F। এর দ্বারা একটি একটি করে ফন্ট চেঞ্জ হবে। এরপরে যে অপশনটি আছে তা হলো
ফন্ট সাইজ, যে কোনো অংশ সিলেক্ট করে ফন্ট সাইজে ক্লিক করলে আমি এখানে প্রয়োজন মতো ফন্ট সাইজ চেঞ্জ করতে পারবো। তো এখানে 72 পর্যন্ত শো করা আছে। যদি আমি 72-এর চেয়েও বড় ফন্ট সাইজ ব্যবহার করতে চাই, 72-এর অংশটা ক্লিক করে তারপরে প্রয়োজনীয় ফন্ট সাইজ আমি লিখবো, লিখার পরে এন্টার ক্লিক করবো, করার সাথে সাথে আমার ফন্ট সাইজ বৃদ্ধি হয়ে যাবে। ফন্ট সাইজের কিবোর্ড শর্টকাট হলো Ctrl+Shift+P। তারপরে যে অপশনটি আছে সেটি হলো ইনক্রিজ ফন্ট সাইজ। এই অপশনের মাধ্যমে আমার ফন্ট সাইজ এক স্টেপ করে বড় করতে পারবো। দেখুন আমি এখানে ক্লিক করছি, ক্লিক করার পর আমার ফন্ট সাইজ এক স্টেপ করে বড় হচ্ছে। এর কিবোর্ড শর্টকাট হলো Ctrl+, এছাড়াও আছে Ctrl+, তারপরে আছে ডিক্রিজ ফন্ট সাইজ। এর মাধ্যমে আমার সিলেক্ট করা অংশটুকু আমি এক সাইজ করে ছোট করতে পারবো। আমার অংশ সিলেক্ট করা আছে, আমি এখানে ডিক্রিজ ফন্ট সাইজ ক্লিক করলাম, ক্লিক করার পর আমার ফন্ট সাইজ এক স্টেপ করে ছোট হচ্ছে। এর কিবোর্ড শর্টকাট হলো Ctrl+Shift+, এছাড়া আরেকটি শর্টকাট হলো Ctrl+, তারপরে যে অপশনটি আছে তা হলো চেঞ্জ কেজের কাজ হলো আমার ফন্টের কেজগুলো চেঞ্জ করে নেওয়া, অর্থাৎ ফন্টের যে স্টাইলিং আছে ছোট হাতের এবং বড় হাতের সেই কেজটা চেঞ্জ করে নেওয়া। সেজন্য আমাকে প্রথমে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে চেঞ্জ কেজে ক্লিক করে প্রথমে আছে সেন্টেন্স কেজ, এই সেন্টেন্স কেজে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার প্রতিটি আলাদা আলাদা সেন্টেন্সের প্রথম অক্ষর বড় হাতের হবে, পরের অক্ষরগুলো ছোট হাতের হবে। চেঞ্জ কেজের পরের অপশন হলো লোয়ার কেজ, এর মাধ্যমে সবগুলো অক্ষরই ছোট হাতের হয়ে যাবে। চেঞ্জ কেজের এর পরে যে অপশন আছে তা হলো আপার কেজ ক্লিক করলে সবগুলো অক্ষরই বড় হাতের হয়ে যাবে। যেমন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে সবগুলো অক্ষরই বড় হাতের হয়ে গেল। তারপরে আছে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, অর্থাৎ প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষর ক্যাপিটালাইজ হয়ে যাবে। ক্লিক করলাম এবং দেখুন প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের হয়ে গেল। চেঞ্জ কেজের সর্বশেষ যেই অপশনটি আছে তা হলো টগল কেজের বৈশিষ্ট্য হলো প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষরটি ছোট হাতের হবে এবং তারপরে যে অক্ষরগুলো থাকবে সেগুলো বড় হাতের হবে। তো দেখুন আমি টগল কেজে ক্লিক করলাম, ক্লিক করার পর প্রথম অক্ষরটি ছোট হাতের হলো এবং ওই ওয়ার্ডের বাকি অক্ষরগুলো বড় হাতের হয়ে গেল। চেঞ্জ কেজের কিবোর্ড শর্টকাট হলো Shift+F3। এটি ক্লিক করলে আমার এই চেঞ্জ কেজের মধ্যে যে সিরিয়ালটি আছে, অর্থাৎ প্রথমে আছে সেন্টেন্স কেজ, তারপর আছে লোয়ার কেজ, তারপরে আপার কেজ, তারপরে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, তারপর আছে টগল কেজ, অর্থাৎ একটির পর একটি সিরিয়ালে চলে আসবে। তো দেখুন আমার সিলেকশন অংশটুকু রেখে আমি Shift+F3 তে ক্লিক করলাম। দেখুন একটি পরে একটি চেঞ্জ কেজের পরিবর্তন হচ্ছে। চেঞ্জ কেজের পরের যে অপশনটি আছে তা হলো ক্লিয়ার ফরম্যাটিং। এর মাধ্যমে আমি আমার যে কোনো ফরম্যাট ক্লিয়ার করে আমার ওয়ার্ড ডকুমেন্টের যেই ডিফল্ট ফরম্যাট আছে সেটি ব্যবহার করতে পারবো। আমি এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ক্লিয়ার ফরম্যাটিং ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে আমার যে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের ডিফল্ট ফরম্যাট আছে সেই ডিফল্ট ফরম্যাটই চলে আসলো, বাকি এক্সট্রা যে ফরম্যাটগুলো ছিল তা চলে গেল। এরপর যে অপশনটি আছে তা হলো বোল্ড এর বি। এর মাধ্যমে আমরা আমাদের সিলেক্ট করা অংশটুকু বোল্ড করতে পারবো। দেখুন আমি সিলেক্ট করলাম, বোল্ড হলো, আবার সিলেক্ট করলাম, সেই বোল্ড চলে গেল। এর কিবোর্ড শর্টকাট হলো Ctrl+B। বোল্ডের পরের অপশন হলো ইটালিক। এখানে ইটালিকের আই একটি সাইন আছে, এটি হলো ইটালিক অপশন। এর মাধ্যমে আমার ফন্টের স্টাইলটি একটু কাট করে দিতে পারবো। তো দেখুন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর ফন্টগুলো একটু কাট হয়ে গেল। আমি আবার ক্লিক করলাম, সেই ফন্টগুলো আবার সোজা হয়ে গেল। এর কিবোর্ড শর্টকাট হলো Ctrl+I। এর পাশে যে অপশনটি আছে তা হলো আন্ডারলাইন। আন্ডারলাইনের মাধ্যমে আমরা যে কোনো সিলেক্ট করা অংশে আন্ডারলাইন দিতে পারবো। সেজন্য আমাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পরে আন্ডারলাইন ক্লিক করতে হবে। ক্লিক করলে আন্ডারলাইন চলে আসলো, আবার ক্লিক করলাম, আন্ডারলাইন চলে গেল। আন্ডারলাইনের কিছু অ্যাডভান্স অপশন আছে, সেগুলোর জন্য আন্ডারলাইনের ইউ এর পাশে যে অ্যারো চিহ্ন আছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমি এখানে প্রয়োজন মতো আন্ডারলাইন স্টাইল চেঞ্জ করতে পারবো, আবার মোর আন্ডারলাইন সেট করতে পারবো। এখানে আন্ডারলাইনের কালারও আমরা চেঞ্জ করতে পারবো। আন্ডারলাইনের কিবোর্ড শর্টকাট হলো Ctrl+U। আন্ডারলাইনের পরের যে অপশনটি আছে তা হলো স্ট্রাইক রো। এখানে আমরা দেখুন ABC লেখা, তার মাঝে একটি দাগ দেওয়া আছে। সেম আমার সিলেক্ট করা অংশেও এইভাবে দাগ পড়বে। সেজন্য আমাদেরকে যে কোনো অংশ সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পরে স্ট্রাইক রোতে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখুন আমার ওয়ার্ডগুলোর মাঝখানে একটি দাগ পড়তেছে, আবার ক্লিক করলাম, সেই দাগটি চলে গেল। স্ট্রাইক থ্রোয়ের পরে আছে সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট। এর প্রথমে আছে সাবস্ক্রিপ্টের কাজ হলো আমার যে সিলেক্ট করা অংশটুকু থাকবে সেই অংশটুকু লাইনের নিচে ছোট আকারে হয়ে যাবে। দেখুন সাবস্ক্রিপ্টের ব্যবহার আমরা যেখানে করি সেটি হলো পানির রাসায়নিক বিক্রিয়া H2O। তো এখানে আমি H2O লিখলাম, কিন্তু H2O টি আমার এইভাবে থাকবে না। এখানে H এর পরে যে 2 আছে সেটি H এর নিচে ছোট হয়ে যাবে, অর্থাৎ সাবস্ক্রিপ্ট হয়ে যাবে। তো আমি এখানে 2 সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে সাবস্ক্রিপ্টে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন H2O যে পানির রাসায়নিক ফরম্যাট সেটি হয়ে গেল। এর একটি কিবোর্ড শর্টকাট আছে, তা হলো Ctrl+ ইকুয়ালস অথবা প্লাস যে বাটনটি আছে সেটি। সাবস্ক্রিপ্টের পরে আছে সুপারস্ক্রিপ্টের কাজ হলো আমাদের সিলেক্ট করা অংশটুকু লাইনের উপরের অংশে ছোট করে রাখা। সুপারস্ক্রিপ্টের জন্য আমি অঙ্কের একটি সূত্র ধরে নেই, যেমন a+b²। এখন আমার এই 2টি থাকবে সুপারস্ক্রিপ্ট হয়ে, তো সেজন্য এটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি সুপারস্ক্রিপ্টে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে
আমার a+b হোল স্কয়ার হয়ে গেল। এর একটি কিবোর্ড শর্টকাট আছে, সেটি হলো Ctrl+Shift+ অথবা ইকুয়াল টু। এরপর যে অপশনটি আছে তা হলো টেক্সট ইফেক্ট অ্যান্ড টাইপোগ্রাফি, অর্থাৎ এখানে আপনার টাইপোগ্রাফি ও টেক্সটের ইফেক্ট চেঞ্জ করতে পারবেন। সেজন্য আমাকে একটি অংশ সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমার এই টেক্সট ইফেক্ট অ্যান্ড টাইপোগ্রাফি এই বাটনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমি এখানে প্রয়োজন মতো যে কোনো ইফেক্ট দিতে পারবো। আমি এখানে একটি ইফেক্ট দিলাম, দেওয়ার পরে দেখুন আমার এখানে নিচে একটি শ্যাডো চলে আসছে। টেক্সট ইফেক্টের কিছু অ্যাডভান্স অপশন আছে, তা হলো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার আউটলাইনের কালার চেঞ্জ করতে পারবেন, তারপর আপনার শ্যাডো এর স্টাইল চেঞ্জ করতে পারবেন, তারপর আপনার যে রিফ্লেকশন থাকবে সেই রিফ্লেকশনটা কেমন হবে সেটি চেঞ্জ করতে পারবেন, তারপরে আপনার টেক্সটের গ্লো কতটুকু হবে, অর্থাৎ এর পিছে যে ছায়ার মতো অংশটুকু কতটুকু থাকবে সেটি সিলেক্ট করতে পারবেন। এরপরে আছে টেক্সট হাইলাইট কালার। টেক্সট হাইলাইট কালারের কাজ হলো টেক্সটের পিছে যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডটিকে একটি কালার দেয়া। কালার চেঞ্জ করার জন্য আমি এখানে টেক্সট হাইলাইট কালার এর মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন আমার টেক্সটের পিছনে ব্যাকগ্রাউন্ডের কালারটি পরিবর্তন হয়ে গেল। টেক্সট হাইলাইটের ব্যাকগ্রাউন্ডের কালারটি যদি চেঞ্জ করতে চান তাহলে আপনাকে প্রথমে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে টেক্সট হাইলাইট কালার এর পাশে যে অ্যারো চিহ্ন আছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনি আপনার প্রয়োজন মতো কালার চেঞ্জ করে নিতে পারবেন। যেমন আমি চাচ্ছি এখানে অ্যাশ কালার দেবো, আমি এখানে অ্যাশ কালার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখুন অ্যাশ কালার হয়ে গেল। এর পাশে যে অপশনটি আছে তা হলো টেক্সট কালার। টেক্সট কালারের মাধ্যমে আপনার টেক্সটের কালার চেঞ্জ হয়ে যাবে, সেজন্য আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে টেক্সট কালারে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার টেক্সটের কালার পরিবর্তন হয়ে যাবে। আপনি চাইলে অন্য কোনো কালারও ব্যবহার করতে পারবেন, সেজন্য আপনাকে পাশের অ্যারো চিহ্ন ক্লিক করতে হবে। ক্লিক করার পরে যে কালারটি ব্যবহার করবেন সেই কালারটি সিলেক্ট করবেন। সিলেক্ট করলেই আপনার টেক্সট কালার পরিবর্তন হয়ে যাবে। আপনি যদি চান কোনো অংশের কালার পুনরায় ব্ল্যাক রাখবেন, সেজন্য আপনাকে অ্যারো চিহ্নতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে যে প্রথমে অটোমেটিক লেখা আছে সেই অটোমেটিক ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার সেই কালারটি আবার অটোমেটিক হয়ে যাবে। ফন্টের আরো কিছু অ্যাডভান্স অপশন আছে, সেগুলোর জন্য আপনাকে ফন্টের ডান পাশে যে অ্যারো চিহ্ন আছে সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনি এখানে অ্যাডভান্সলি ওয়ার্ডের সবকিছু সিলেক্ট করে নিতে পারবেন, যেমন ওয়ার্ডের স্টাইল, এর রেগুলার ফরম্যাট, অর্থাৎ এটি বোল্ড হবে না ইটালিক হবে, এর সাইজ কতটুকু হবে, ফন্ট কালার অটোমেটিক দিবেন না অন্য কোনো কালার দিবেন তা এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে আছে আনলাইনের স্টাইল, আনলাইন স্টাইল চেঞ্জ করতে পারবেন। আনলাইন সিলেক্ট করার পরে আনলাইনের কালারও আপনি চেঞ্জ করতে পারবেন। তারপরে আছে বিভিন্ন ইফেক্ট, যেমন স্ট্রাইক থ্রো, ডাবল স্ট্রাইক থ্রো, তারপর সুপার স্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, স্মল ক্যাপস, অল ক্যাপস এবং হিডেন, এই অপশনগুলো এখানে ব্যবহার করতে পারবেন। তারপরে লাস্টে ওকে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সেই সিলেকশনগুলো আপনি যেভাবে চাইবেন সেরকমই হয়ে যাবে। ফন্টের পরে যে অংশটি আছে তার নাম হলো প্যারাগ্রাফ। এর মাধ্যমে প্যারাগ্রাফে বিভিন্ন স্টাইলিং বা সেটিং পরিবর্তন করা যায়। প্যারাগ্রাফের প্রথমে আছে বুলেট। বুলেটের মাধ্যমে আমরা আমাদের প্রতিটি প্যারার প্রথমে সিম্বল দিতে পারবো। তার জন্য প্রথমে আমাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে বুলেটে ক্লিক করতে হবে। বুলেটে ক্লিক করার পর দেখুন আমার সিলেক্ট করা অংশগুলোর প্রতিটি প্যারার আলাদা আলাদা করে একটি সিম্বল চলে আসছে। আমি চাইলে কিছু অ্যাডভান্স পরিবর্তন করতে পারি। তার জন্য আমাকে বুলেটের পাশে অ্যারো চিহ্নতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমি বুলেটের সাইনগুলো চেঞ্জ করতে পারবো। আমি এখান থেকে যে সাইনটি ক্লিক করব সেই সাইনটি পরিবর্তন হবে। আমি এটি ক্লিক করলাম, দেখুন আমার বুলেটের সাইন চেঞ্জ হয়ে গেল। বুলেটের পরে যে অপশনটি আছে এটি হলো নাম্বারিং। এই অপশনের মাধ্যমে বুলেটের মতো আমার প্রতিটি প্যারার মধ্যে সিম্বল না হয়ে একটি আলাদা আলাদা নাম্বার চলে আসবে। সেজন্য আমাকে প্রথমে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমি এখানে নাম্বারিং এর মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এর আগে যে আমার বুলেটের সাইনগুলো ছিল তার পরিবর্তে নাম্বার চলে আসলো। নাম্বারিং এর পাশে অ্যারো চিহ্নতে ক্লিক করলে অ্যাডভান্স কিছু অপশন পাওয়া যায়। এখানে আপনার পছন্দ মতো আপনি নাম্বার দিতে পারেন। যেমন আমি যদি চাই এখানে রোমান সংখ্যা দিতে, তো আমি এখানে এটা ক্লিক করলে আমার এখানে রোমান সংখ্যা চলে আসবে। এরপরে আছে মাল্টি লেভেল লিস্ট। এই মাল্টি লেভেল লিস্টের কাজ একটু ব্যতিক্রম, সেজন্য আমাকে কিছু আলাদা আলাদা অংশ সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আপনারা দেখুন এখানে যখন আমি মাল্টি লেভেল লিস্ট ক্লিক করতেছি, ক্লিক করার পরে কিছু অপশন আসতেছে। তো আমি এখানে এই অপশনটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখুন এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 পর্যন্ত এখানে সিরিয়াল আছে। আমি চাচ্ছি এখানে 2 এবং 3 এটি একেরই অংশ থাকবে, সেজন্য আমাকে 2 এর এখানে সিলেক্ট করতে হবে। আমি 2 এর এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ট্যাব ক্লিক করলাম। ট্যাব ক্লিক করলে দেখুন এখানে 1 এর 1 চলে আসতেছে। তারপর আমি দ্বিতীয়টিকে আবার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আবার ট্যাব ক্লিক করলাম, দেখুন এখানে 1 এর 2 চলে আসলো। এরপরে 2, তারপরে 3 4 5 6 7 এভাবে চলে আসলো। এটি হলো মাল্টি লেভেল লিস্টের কাজ। মাল্টি লেভেল লিস্টের পরে আছে ডিক্রিজ ইনডেন্ট। এর কাজ হলো আপনার ট্যাব কমিয়ে দেয়া। যেমন আমি এখানে দি হাইলি এনসোসিয়াল এই লাইনটিকে 2 ট্যাব বাড়িয়ে দিলাম। দেওয়ার পরে আমি ডিক্রিজ ইনডেন্ট এখানে ক্লিক করলে আমার এখানে 1 ট্যাব করে কমে যাবে। আমি এখানে ক্লিক করলাম, 1 ট্যাব কমে গেল। আমি আবার ক্লিক করলে আরেক ট্যাব কমে যাবে। এটি হলো ডিক্রিজ ইনডেন্টের কাজ। ডিক্রিজের পরে আছে ইনক্রিজ ইনডেন্ট। ইনক্রিজ ইনডেন্টের কাজ হলো এটি ক্লিক করার মাধ্যমে আপনার সিলেকশন থেকে 1 ট্যাব করে গ্যাপ বাড়বে।
আমি এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ইনক্রিজ ইনডেন্টে ক্লিক করলাম, ক্লিক করলে আমার এক ট্যাপ করে বেড়ে যাচ্ছে। এর কিবোর্ড শর্টকাট হলো ট্যাব। এরপরে যে অপশন আছে এটি হলো শর্ট। শর্ট এর কাজ হলো আপনার কোনো সিরিয়ালকে এলোমেলো থেকে তা সিরিয়াল রূপে নিয়ে আসা। সেজন্য আমি এখানে লিখলাম 1, তার নিচে লিখলাম 8, তার নিচে লিখলাম 6, তার নিচে লিখলাম 3, তার নিচে লিখলাম 7। এবার এই অংশটুকে শর্ট করব, অর্থাৎ একে সিরিয়ালে নিয়ে আসবো। হয় প্রথম থেকে সিরিয়ালে আনবো অথবা লাস্ট থেকে সিরিয়ালে আনবো। সিরিয়ালে আনার জন্য আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে শর্টে ক্লিক করলাম। শর্টে ক্লিক করার পরে দেখুন এখানে লেখা আছে অ্যাসেন্ডিং। অ্যাসেন্ডিং এ সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি ওকে দিলাম। ক্লিক করার পর দেখুন 1-এর পরে 3 আছে, 3-এর পরে 6 আছে, 6-এর পরে 7 আছে, 7-এর পরে 8 আছে। এর আগে কিন্তু এগুলো এলোমেলো ছিল। এবার আমি আবার এই সিলেক্ট করলাম, সিলেক্ট করে শর্টে ক্লিক করলাম, করার পরে এখানে ডিসেন্ডিং এ ক্লিক করলাম, ক্লিক করে ওকে ক্লিক করলাম। ওকে ক্লিক করার পরে দেখুন এটি উল্টা সিরিয়াল হয়ে গেল, অর্থাৎ 8-এর পরে 7, তারপরে 6, তারপরে 3, তারপরে 1, বড় থেকে ছোট হয়ে গেল। শর্টের পরে যে অপশনটি আছে তা হলো প্যারাগ্রাফ অপশন, অর্থাৎ শো অর হাইড প্যারাগ্রাফ। এই অপশনের মাধ্যমে আমরা আমাদের প্রতিটি সিম্বল, অর্থাৎ আমরা আমাদের ডকুমেন্টের স্পেস, অ্যারো, এন্টার এসব ক্লিকের সাইন পাবো। তো দেখুন আমি মাউস রেখে শো অর হাইড প্যারাগ্রাফ এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন প্রতিটি এন্টারের পরিবর্তে একটি সাইন আছে, প্রতিটি স্পেসের পরিবর্তে একটি ডট দেখাচ্ছে, অর্থাৎ এখানে ফরম্যাট গুলো শো করতেছে। এটি আমি আবার ক্লিক করলাম, ক্লিক করলে আমার এই ফরম্যাট গুলো চলে যাচ্ছে। এর কিবোর্ড শর্টকাট হলো Ctrl+Star। এটি একবার ক্লিক করলে ফরম্যাট শো করবে, আবার ক্লিক করলে ফরম্যাটটি চলে যাবে। তার নিচে আছে অ্যালাইন অপশন। অ্যালাইন অপশনের প্রথমে আছে লেফট অ্যালাইন। আমি আমার প্যারাগ্রাফ সিলেক্ট করলাম, সিলেক্ট করে প্রথমে রাইট অ্যালাইন নিলাম, নেওয়ার পরে দেখুন এখন আমি সব সিলেক্ট করলাম, সিলেক্ট করে লেফট অ্যালাইন ক্লিক করলাম। লেফট অ্যালাইন ক্লিক করার পরে দেখুন সবগুলো লেফট সাইড থেকে অ্যালাইন হয়ে গেল। এর কিবোর্ড শর্টকাট ফর্ম হলো Ctrl+L। এরপরে আছে সেন্টার অ্যালাইন। সেন্টার অ্যালাইনের কাজ হলো আমার প্যারাগ্রাফ গুলোকে মাঝখান থেকে অ্যালাইন করে নেওয়া, অর্থাৎ এটি সেন্টার থেকে শুরু হবে এবং দুই পাশে থেকে শেষ হবে। এজন্য আমাকে সেন্টার অ্যালাইনে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখুন আমার এখানে প্রতিটি প্যারাগ্রাফ মাঝখান থেকে অ্যালাইন হয়ে গেল। সেন্টার অ্যালাইনের কিবোর্ড শর্টকাট হলো Ctrl+E। সেন্টার অ্যালাইনের পরে আছে রাইট অ্যালাইন। রাইট অ্যালাইনের মাধ্যমে আমি আমার প্যারাগ্রাফগুলোকে রাইট সাইড থেকে অ্যালাইন করে নিতে পারবো, অর্থাৎ এই প্যারাগ্রাফগুলো শুরু হবে রাইট সাইড থেকে। সেজন্য আমাকে রাইট অ্যালাইন ক্লিক করতে হবে। দেখুন ক্লিক করার সাথে সাথে আমার প্রতিটি প্যারাগ্রাফ রাইট সাইড থেকে শুরু হলো। এর কিবোর্ড শর্টকাট হলো Ctrl+R। এরপরে যে অপশনটি আছে সেটি হলো জাস্টিফাই। জাস্টিফাই এর মাধ্যমে আমি আমার প্রতিটি প্যারাগ্রাফকে দুই পাশ থেকে সমানভাবে অ্যালাইন করে নিব। দেখুন আমি ক্লিক করলাম জাস্টিফাই। জাস্টিফাই ক্লিক করার সাথে সাথে আমার প্রতিটি প্যারাগ্রাফ দুই পাশ থেকে সমানভাবে অ্যালাইন হয়ে আছে। জাস্টিফাই এর কিবোর্ড শর্টকাট হলো Ctrl+J। তারপরে আছে লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং। এর মাধ্যমে আমরা আমাদের প্যারাগ্রাফ এবং লাইনের মধ্যে কতটুকু স্পেস রয়েছে সেই স্পেস গুলো পরিবর্তন করতে পারবো। তো দেখুন আমি এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং এ ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার এখানে আমি 10 ক্লিক করলাম। 10 ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে গ্যাপ পরিবর্তন হয়ে গেল। আমি এখানে আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে 2.5 সিলেক্ট করলাম। দেখুন এখানে গ্যাপ 2.5 হয়ে গেল। এর অপশনটি আমি একটু ব্যতিক্রম চেঞ্জ করতে যাচ্ছি, সেজন্য আমাকে লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং এ ক্লিক করতে হবে। ক্লিক করে লাইন স্পেসিং অপশন এখানে ক্লিক করলে আমি আমার প্রয়োজন মতো অপশন চেঞ্জ করে নিতে পারবো। লাইন এন্ড স্পেসিং এর পরিমাপ আমি এখানে চাচ্ছি 1.05 সেট করতে, সেজন্য আমাকে লাইন এন্ড স্পেসিং এর এখানে অ্যারোতে ক্লিক করতে হবে। ক্লিক করে সিঙ্গেলে ক্লিক করতে হবে, ক্লিক করে অ্যাড লিখতে হবে 1.05, তারপর ওকে ক্লিক করতে হবে। দেখুন আমার এখানে লাইনের পর লাইনের গ্যাপ 1.05 স্পেসিং চলে আসলো। তারপরে যে অপশনটি আছে সেটি হলো শেডিং অপশন। শেডিং অপশনের মাধ্যমে আপনি আপনার প্যারাগ্রাফের ব্যাকগ্রাউন্ডের যে শেড আছে সেই শেডটি চেঞ্জ করতে পারবেন। সেজন্য আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে শেডিং এর পাশে যে অ্যারো চিহ্ন আছে সেখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি শেডিং এর কালার সিলেক্ট করে দিলাম। দেওয়ার সাথে সাথে দেখুন আমার এখানে প্যারাগ্রাফের পিছনে শেড চেঞ্জ হয়ে গেল। আমি এটি আবার অটোমেটিক রাখতে যাচ্ছি, অর্থাৎ নো কালার রাখতে যাচ্ছি। তো সেজন্য আমাকে আবার সেই অ্যারোতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নো কালার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমার নরমাল যেই শেডিং ছিল সেটি চলে আসলো। শেডিং এর পাশেই আছে বর্ডার অপশন। এই অপশনের মাধ্যমে আমরা আমাদের প্যারাগ্রাফের পরে একটি বর্ডার সেট করতে পারি। তো দেখুন সিলেক্ট করে লোয়ার বর্ডার এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখুন আমার সিলেকশন গুলোর শেষে একটি বর্ডার চলে আসলো। আমি কিছুটা অ্যাডভান্স ভাবে এর পরিবর্তন করতে যাচ্ছি, সেজন্য আমার এখানে বর্ডারের সাইডে যে অ্যারো চিহ্ন আছে সেই অ্যারোতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমি বর্ডারটা কোন সাইডে দিতে যাচ্ছি তা এখান থেকে পরিবর্তন করতে পারবো। যেমন টপ সাইডে দিতে চাইলে টপ সাইডে আছে, তারপরে লেফট সাইড আছে, রাইট সাইড আছে, নো বর্ডার আছে, অল বর্ডার আছে, আউটসাইড আছে, শুধুমাত্র ইনসাইডে দিতে চাইলে ইনসাইড আছে, ইনসাইড হরিজন্টাল বর্ডার আছে, তারপরে অ্যাঙ্গুলার স্পেসিং আছে, ইনসাইড ভার্টিক্যাল বর্ডার আছে, তারপরে আছে হরিজন্টাল লাইন। এরপরে আপনি ড্র টেবিলে টেবিল ড্র করতে পারবেন। যেমন দেখুন আমি এখানে ড্র টেবিল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এখানে আমার প্রয়োজন মতো বক্স ড্র করে নিতে পারবো। এরপর প্যারাগ্রাফের পাশে যে অ্যারো চিহ্ন আছে এই অ্যারোতে ক্লিক করলে কিছু অ্যাডভান্স অপশন পাওয়া যাবে। এখানে আপনি পাবেন আপনার অ্যালাইনমেন্টের
টাইপ, আউটলাইন লেভেল আপনি এগুলো চেঞ্জ করতে পারবেন। তারপরে ইন্ডেনশনও দিতে পারবেন, লেফট সাইডে রাইট সাইডে কতটুকু করে দিবেন তা এখানে সিলেক্ট করে ইন্ডেনশনের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন। তারপরে স্পেসিং পরিবর্তন করতে পারবেন, এখানে বিফোরে কতটুকু, আফটারে কতটুকু, লাইন স্পেসিং কতটুকু হবে এবং এর পরিমাপ কতটুকু তা আপনি এখানে সিলেক্ট করে নিয়ে ওকে ক্লিক করবেন। এরপরে আছে স্টাইল, এই অংশে আপনি আপনার লেখার স্টাইলগুলো পরিবর্তন করতে পারবেন। এখানে কয়েকটি অটো স্টাইল আছে, এখানে আপনি সেই অটো স্টাইলগুলো সিলেক্ট করতে পারবেন। এই বক্সের রাইট সাইডে যেই অ্যারো চিহ্ন আছে সবার নিচে অ্যারোটি ক্লিক করে কিছু আলাদা স্টাইলও এখানে পেতে পারেন। সেজন্য প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে। আমি এখানে অল সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে টেক্সটের স্টাইল আমি এটি সিলেক্ট করলাম। দেখুন আমার টেক্সটের স্টাইল পরিবর্তন হয়ে গেল। এরপরে আছে যে অপশনটি তা হলো ফাইন্ড। ফাইন্ডের মাধ্যমে আমরা যে কোনো কিছু খুঁজে বের করতে পারবো। সেজন্য আমাকে ফাইন্ডে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে যে লেফট সাইডে নেভিগেশন বক্স আছে সেই বক্সের প্রথম যে ডায়ালগ বক্সটি আছে সেখানে আমাকে সার্চ করতে হবে। যেমন আমি এখানে লিখলাম বি। দেখুন লেখার সাথে সাথে আমার এখানে 252টি জায়গায় বি লেখা আছে সেটি শো করতেছে। তারপরে দেখুন বি ওয়ার্ড গুলো হাইলাইট হয়ে আছে। ফাইন্ডের কিবোর্ড শর্টকাট হলো Ctrl+F। ফাইন্ডের অ্যাডভান্স কিছু অপশন আছে, সেজন্য আপনাকে ফাইন্ডের পাশে অ্যারোতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে অ্যাডভান্স ফাইন্ডে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে একটি ডায়ালগ বক্স আসবে, সেখানে আপনি আপনার যদি কোনো ওয়ার্ড ফাইন্ড করতে চান সেই ওয়ার্ডটি লিখতে পারবেন, অথবা রিপ্লেস করতে চাইলে পাশে রিপ্লেস বাটনে ক্লিক করবেন। রিপ্লেস বাটনে ক্লিক করার পরে যে ওয়ার্ডটি ফাইন্ড করতে চান তা লিখবেন প্রথমে, লেখার পরে রিপ্লেস উইথ এর ঘরে রিপ্লেস করে যে ওয়ার্ডটি লিখতে চান সেই ওয়ার্ডটি লিখবেন। যেমন আমি বি এর জায়গায় রি লিখলাম। লিখার পরে যদি আমি রিপ্লেস দেই একটি করে রিপ্লেস হবে, আর রিপ্লেস অল দিলে সবগুলো একসাথে রিপ্লেস হবে, আর ফাইন্ড নেক্সট দিলে একটি একটি করে এরপরে ফাইন্ড হবে। দেখুন আমি রিপ্লেস অল দিলাম, দিয়ে ওকে ক্লিক করলাম, 252টি ওয়ার্ড একসাথে রিপ্লেস হয়ে গেল। ক্লোজ করলাম। আমার এখানে যতগুলো জায়গায় বি লেখা ছিল সবগুলো রি হয়ে গিয়েছে। ফাইনাল পরে আছে রিপ্লেস অপশন। রিপ্লেস অপশনের কাজ অলরেডি আপনাকে দেখালাম। রিপ্লেসের কিবোর্ড শর্টকাট হলো Ctrl+H। রিপ্লেসের পরে আছে সিলেক্ট অপশন। এই অপশনের মাধ্যমে আপনি আপনার ডকুমেন্টের বিভিন্ন অংশ সিলেক্ট করতে পারবেন। যেমন দেখুন আমি সিলেক্টে ক্লিক করলাম, ক্লিক করার পর সিলেক্ট অল দিলাম, আমার এখানে অল সিলেক্ট হয়ে গেল। তারপরে যে অপশনটি আছে সেটির জন্য আমাকে একটি পিকচার ইনসার্ট করতে হবে। আমি ইনসার্টে ক্লিক করলাম, ক্লিক করার পরে পিকচার ক্লিক করলাম। আমি আমার ডেস্টিনেশন ফোল্ডার থেকে আমার পিকচারটি আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে ইনসার্ট করলাম, তারপরেই পিকচারটি চলে আসলো। এখন আমি এখানে র‍্যাপ টেক্সট ক্লিক করলাম, ক্লিক করে বিহাইন্ড টেক্সট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখুন আমার পিকচারটি টেক্সটের পিছনে চলে গেল। এখন আমি এখানে শুধুমাত্র পিকচারটি সিলেক্ট করতে যাচ্ছি, সেজন্য আমাকে সিলেক্টে ক্লিক করতে হবে। ক্লিক করে সিলেক্ট অবজেক্টে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার পিকচারের উপর মাউসটি রেখে সিলেক্ট করবেন। সিলেক্ট করলে দেখুন আপনার পিকচারটি শুধুমাত্র সিলেক্ট হয়ে গেল। সিলেক্টের এরপরে যে অপশনটি আছে সিলেকশন প্যানেল, এই অপশনের মাধ্যমে আপনার ওয়ার্ক এরিয়ার ডান পাশে একটি সিলেকশন প্যানেল চলে আসবে। আপনি যা সিলেক্ট করবেন তা এখানে সাইডে শো করবে। যেমন আমি এখানে প্রথমে পিকচার সিলেক্ট করলাম, এখানে পিকচার শো করলো। আমি এখানে টেক্সট সিলেক্ট করলাম, এখানে পিকচার লেখাটি চলে গেল। এইভাবে সিলেকশন প্যানেল থেকে আপনি আপনার সিলেক্ট করা আইটেমটি দেখতে পারবেন। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আশা করি আমার এই ভিডিওটি দেখে আপনারা ফাইল এবং হোম ট্যাব সম্পর্কে অনেক কিছু জানতে পারলেন। যদি কোথাও আপনাদের বুঝতে সমস্যা হয় তো অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর আপডেট সরাসরি পেতে পারেন।